জ্বালানি খাত নিয়ে চক্রান্ত করছে একটি চক্র, প্রধানমন্ত্রীর অভিযোগ। দেশেই উন্নত চিকিৎসার প্রত্যাশা। 111-এ আয়নাঘরে নির্যাতনের শিকার তারেক রহমান, জানালেন চিফ প্রসিকিউটর। অপরাধীদের বিচারের ঘোষণা। হাসিনা নিজ দেশেই ফিরে গেছে, দিল্লির আচরণে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসিবাদী আমলের চেয়ে দুর্নীতি বেড়েছে, ডাক্তার শফিক। জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যার চিহ্ন সরানোর অভিযোগ নাহিদের। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে ফ্যাসিস্ট সরকার যে জ্বালানি নীতি নিয়েছিল তার খেসারত দিতে হচ্ছে দেশের মানুষকে। আর এই সংকট থেকে বের হতে কার্যকর পরিকল্পনা নিয়েছে সরকার। সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী চিকিৎসক সমাবেশে একথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশমুখী হতে হবে না বলেও জানান সরকার প্রধান। খান আলামিনের রিপোর্ট। ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত চিকিৎসক সমাবেশে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। বক্তব্য রাখেন বিএনপি ও ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দ। কথা বলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাজীবীদের রাজনীতি করার অধিকারের প্রতি নিজের অবস্থান ব্যক্ত করে বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতের মতো জ্বালানি খাতকেও ফ্যাসিস্ট সরকার ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। সামগ্রিকভাবে জ্বালানি খাতে অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদের সুবিধাভোগী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন সাধারণ মানুষ চিকিৎসার জন্য আর বিদেশমুখী না হয়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থান ও বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও দেশকে বাস্তবতার নিরিখে এগিয়ে নিতে হবে। জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকার কথা জানান সরকার প্রধান।
এদিকে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া 2 যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি সিএনজি অটোরিকশা ও 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকার খোঁজখবর নেন। 1-11-র পর আয়নাঘর হিসেবে পরিচিত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভিন্ন মতের ব্যক্তিদের ধরে এনে এই টর্চার সেলে বছরের পর বছর অমানবিক নির্যাতন করা হতো। জানান, এসবের সঙ্গে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। শাহাদাত অভ্রের রিপোর্ট। আয়নাঘর একটি প্রতীকী শব্দ হলেও এর মধ্যে লুকিয়ে আছে বন্দীদের ভয়াবহ নির্যাতনের বিষাদের গল্প। সাধারণ একজন মানুষ যতটুকু জায়গায় বসবাস করার উপযোগী, আয়নাঘর তার সম্পূর্ণ বিপরীত। অন্ধকার খুপড়ি ঘরে দাঁড়ানো যায় না, শোয়া যায় না, নড়াচড়া করা যায় না, এমন বন্দিশালায় বছরের পর বছর বহু মানুষকে রাখা হয়েছিল। শেখ হাসিনার আমলে যারা বন্দী থেকেছেন তাদের প্রত্যেকের গল্পই চরম নিষ্ঠুর। কেউ গোপন বন্দিশালায় দিয়েছেন প্রাণ, কেউ শত নির্যাতন সহ্য করে 2024 সালের গণ অভ্যুত্থানের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর বলেন, এখানেই 1-11-র সময়ে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1-11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ অসংখ্য মানুষকে সেখানে বন্দী রাখা হয়েছিল বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়, কেউ যাতে এইভাবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অহেতুক হয়রানির শিকার না হয়, কেউ যেন এই বন্দিশালায় দিনের পর দিন, মাসের পর মাস যাতে কেউ হয়রানির শিকার না হয়। এর আগে 1 আগস্ট র্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সেখানে 29টি খুপড়ি ঘরের অস্তিত্ব পাওয়া যায়। আর ডিজিএফআই এর আয়নাঘরে 26টি সেলের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। দিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা অন্য কোনো দেশে যাবেন কেন, তিনি তো নিজের আসল দেশেই ফিরে গেছেন। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশেষ এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আলোচনায় উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকার কথা। যে দেশকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন অবস্থাতে আমরা যখনই নামতাম আমাদের উপরে সেই তারা নোট করত। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না
আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে, কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরও অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পলাতক একজন দণ্ডিত অপরাধীর বক্তব্য প্রচার শুধু আদালতের নিষেধাজ্ঞা নয়, এ ব্যাপারে সাংবাদিকদেরও দায়বদ্ধতা আছে। আর অপতথ্য রোধে সাইবার সুরক্ষা আইনকে আরও শক্তিশালী করার কথা জানান তিনি। সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে এরকম মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ইয়াসের খান বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। বিটিভি ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে মান বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। আদালতে নিষেধাজ্ঞা আছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কি বক্তব্য দিতে পারেন কিনা, বা আপনারাও কি একজন সাসপেক্টেড এবং একজন ক্রিমিনাল তার বক্তব্য প্রচার করার জন্য আপনাদেরও কি মনে চায় কিনা, সেটাও তো আমাদের প্রশ্ন থাকতেও পারে। গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। অপর এক অনুষ্ঠানে জামায়াতের আমির উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে ওলামাদের প্রতি আহ্বান জানান। সেলিম মালিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতেরা। এ সময় জামায়াতে ইসলামের আমির বলেন, ক্ষমতায় গিয়েই বদলে গেছে বিএনপি। এই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, ভোটার পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো ২৬ সালের নির্বাচনও নাই। শেখ হাসিনার আমলের চেয়েও দেশে দুর্নীতি ও দলীয়করণ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? পরে কাকরাইলের আইডিইবি ভবনে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তেজনা এড়াতে বক্তব্যে উস্কানি পরিহার করতে হবে। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। কিন্তু উদ্ধত্ত, অহংকার, এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। সমাজে হক কথা বলতে গিয়ে কাউকে পরিহাস না করার পরামর্শ দেন জামাত আমির। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
সরকারের আপোষকামী মনোভাবের কারণে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ভারতের সংবাদ সম্মেলনের সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, ফেলানী হত্যাকাণ্ড এবং মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সকাল ৯টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যায় দলটির প্রতিনিধি দল। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ ও শেখ হাসিনার বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন। প্রায় ঘণ্টা দুয়েক পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে। কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে, এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন কোনো রাজনৈতিক দলের জাদুঘরে পরিণত না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় হুইপ। গত ১৬ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের পেছনে ভারতের নীলনকশা থাকলেও জুলাই জাদুঘরে এ ধরনের কোনো কিছুর নিদর্শন না থাকায় ক্ষোভ জানান নাহিদ ইসলাম। গত ১৬ বছর যেই ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। আপনার পুরো জাদুঘর করলে মনে হবে না যে এখানে যে এটা যে শুধু দেশীয় ফ্যাসিবাদ না, এটার সাথে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষত ভারত, এখানে নানাভাবে সেই ইতিহাসটা আসলে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। ফলে এখানে আপোষের আসলে কোনো সুযোগ নেই। আপোষ করে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো না। ভারতের সাথে আপোষের নয়, সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। গাফিলতি পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা নামক বইয়ের উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রধানমন্ত্রী তার কথার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করছেন। রিজভী বলেন, যারা সরকারের কাজে নানাভাবে বাধা দিচ্ছে তাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে। এই সরকার এই ৫ মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাগুলি এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান সাহেব। এটা জাতি জানা দরকার, জাতি জানে, দেখেছে, তারপরেও এটা যদি একত্রিত হয়ে সুগ্রন্থিত থাকে তাহলে এটা একটা বড় দলিল। আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে 2টি জনসভায় অংশগ্রহণ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রোববার সকাল 10:30টায় কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় পৌঁছাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য, তারেক রহমান চট্টগ্রামে আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। আমাদের সকল নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ যারা আছেন এনারাও খুব উচ্ছ্বসিত। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার এই সফরকে সামনে রেখে স্বাগত মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা। একই সাথে প্রধানমন্ত্রীর আগমনের খবরে উদ্বেলিত এলাকাবাসী।
আমাদের ফটিকছড়িবাসীর প্রত্যাশা যে আমাদের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে আমাদের রাস্তাঘাট আর শিক্ষা, আর বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কাছে চাইবো মাদক মুক্ত পরিবেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা। ফটিকছড়ির সংক্ষিপ্ত কর্মসূচি শেষে হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে। এদিন বিকাল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, গ্রহণ করে নেওয়ার জন্য, ওনার সকল কার্যক্রম সফলভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা কিন্তু সেই জিনিসটা করছি। প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। তো আমাদের প্রস্তুত অনেক লাগবে যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, তো এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। আর রোববার দিনব্যাপী কর্মসূচি শেষ করে সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসন মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ইটালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে 25 ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছেন নারী শিশুসহ ঢাকাগামী বিমানের 2.5 শতাধিক বাংলাদেশি যাত্রী। এর মধ্যে বিমান কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারী 170 যাত্রীর খাবার এবং হোটেল ব্যবস্থা করেনি বলেও অভিযোগ উঠেছে। তবে ঢাকা থেকে প্রকৌশলী গিয়ে যান্ত্রিক ত্রুটি সারার পরই রাতেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে পারে বলে আশাবাদ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন কর্তৃপক্ষ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পেরিয়ে গেছে 25 ঘন্টার বেশি সময়। যান্ত্রিক ত্রুটিতে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে খেয়ে না খেয়ে ফ্লোরে শুয়ে বসে কাটছে সময়। শিশুদের অবস্থা আরও নাজুক। শিশু খাদ্যের অভাব, ডায়াপার সহ নানা সংকটে নাজেহাল বাংলাদেশি যাত্রীরা। আমার বাচ্চা 4 মাস বয়স, তাকে আমি এখন পর্যন্ত গত 32 ঘন্টা সময়ে একটা বারের জন্য শোয়াইতে পারিনি। ডায়াপার ছিল না, তার অন্যান্য যে অ্যাক্সেসরিজ প্রয়োজন কিছুই ছিল না। আমি রীতিমতো কান্নাকাটি করে এখানে যে এয়ারপোর্টের অথরিটিস তাদের কাছ থেকে আমি এটা আদায় করেছি। মনে হলো যেন আমরা রোহিঙ্গা, এখান থেকে ওখান থেকে সেখানে, যে এখানে বসা যাবে না, ওখানে থাকা যাবে না, চেয়ারে বসে বসে ঘুমানো কি সম্ভব, রাত পার করা, আমাদের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি। 9 ঘন্টা ধরে BG 306 বিমানে রুদ্ধশ্বাস সময় কাটিয়ে ইতালির বিমানবন্দরে নামার অনুমতি মেলে তাদের। কয়েকজন যাত্রীর হোটেলের ব্যবস্থা করা গেলেও বাকি 170 জনের সময় কাটছে নানা দুর্ভোগ ও উৎকণ্ঠা নিয়ে। তবে বিমান কর্তৃপক্ষের কোনো সদুত্তর নেই বলে দাবি যাত্রীদের। তারা আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। সবাই আমরা অনেক অসুস্থ হয়ে পড়ছি এবং আমাদেরকে তারা ঠিকমতো খাবারটা পর্যন্ত দিচ্ছে না। আমাদের দেশের বিমান হয়ে, আমাদের দেশের মানুষ হয়ে আমরা আমাদের দেশের সরকারের কাছে আমরা কোনো সহযোগিতাই পেলাম না। টরন্টো থেকে ঢাকাগামী বিমানটি কারিগরি ত্রুটির কথা বলে শুক্রবার সন্ধ্যা 7টায় ইতালিতে অবতরণ করে। এরপর কোনো ধরনের উন্নতি ছাড়াই বিমানের ভেতরেই কেটে যায় 9 ঘন্টা। বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার বলেন, ইউরোপ বা কানাডার পাসপোর্ট না থাকায় অনেক যাত্রীকে হোটেল সুবিধা দিতে পারেননি তারা। খাবার ছাড়া কি ওনারা ওখানে বাঁচতে পারবে? খাবার দাবার, ওষুধ টষুধ যা যা দরকার হচ্ছে সবকিছু দেওয়া হচ্ছে। যারা বিদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে হচ্ছে গিয়ে হোটেলে রাখা হচ্ছে, আর যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে হোটেলে রাখার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতালি ইমিগ্রেশন অ্যালাউ করে নাই। বিভিন্ন দেশে আবার অনেক সময় এয়ারপোর্টের ভিতরেও হোটেল থাকে, কিন্তু রোমে ওখানে নাই। কয়েক দফা সময় বাড়িয়ে সর্বশেষ মধ্যরাতে বিমানের যান্ত্রিক ত্রুটি বা কারিগরি ত্রুটি সারানো গেলে এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আটকে থাকা উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। রোমে আসার পরে আপনার ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং যান্ত্রিক ত্রুটি নিয়ে তো আর আপনার ফ্লাই করতে পারবে না। দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। আমাদের এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের 2 জন ইঞ্জিনিয়ার আজকে আমরা লাস্ট মর্নিংয়ে পাঠিয়েছি আর কি। ওখানকার আমাদের যে হাই কমিশনের পক্ষ থেকে যেগুলি লোকজন ছিল তারা কন্টিনিউয়াসলি তাদেরকে দেখেছেন।
সেন্ট মার্টিনস দ্বীপের পরিবেশ এবং এই দ্বীপের অস্তিত্ব রক্ষায় সরকার সবকিছুই করবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিকেলে সেন্ট মার্টিনস দ্বীপে দুদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব থেকে এই দ্বীপকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানিয়েছেন ডাক, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের আয়োজনে বিশ্বব্যাপী রোবো ফিউশন ১ পয়েন্ট ও জাতীয় রোবোটিক্স উৎসবে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে ৫৫০ তরুণ শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রদর্শন করেন। যত তাড়াতাড়ি পারি আমাদের রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়ার জন্যেই, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে, কারণ আমাদের তো সবচেয়ে সেফটি সিকিউরিটি দেখতে হবে, আমরা শুধু তাড়াহুড়ো করলে হবে না। ২ বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার ৬ মাসেই দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এমন অভিযোগ করেছেন। সকালে রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বসুন্ধরাকে টেন্ডার বা স্বচ্ছ নীতিমালা ছাড়া কোনো সুবিধা দেওয়া হলে আগের অনিয়মের পুনরাবৃত্তি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। জ্বালানি খাতে দ্রুত সংস্কারের দাবি করে তিনি বলেন, এই খাতে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের আগে সংসদে উন্মুক্ত আলোচনা ও স্বচ্ছ নীতিমালা নিশ্চিত করতে হবে। ত্রুটিপূর্ণ ভবন তৈরিতে ভবনের মালিক ও রাজুকের ইন্সপেক্টররা যোগসাজশ করে দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় 240 জনের মধ্যে এখন কাজ করছে মাত্র 135 জন ইন্সপেক্টর। জাতীয় প্রেসক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংলাপে তিনি আরও জানান, বাড়ির মালিকরা যথাযথভাবে নকশা মেনে ভবন তৈরি করলে অনেকাংশেই ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ সম্ভব। অনুষ্ঠানে বক্তারা জানান, একটি নিরাপদ ভবনই পারে ভূমিকম্প থেকে মানুষের জীবন বাঁচাতে। $240 জন ইন্সপেক্টরের মধ্যে এখন এই সব কিছু তো নাই, কিছু সাসপেন্ড, কিছু চাকরিচ্যুত, কিছু এইভাবের মধ্যে আমার এখন 130-35 জনের মতো রানিং আছে। বাকিগুলো থাকবে না যদি আমি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। দিস ইজ দ্য সিচুয়েশন। বাট আমি চেষ্টা করতেছি, আমি মোটিভেশনও করি, শাস্তিও দেই, সব কিছু করি। কাজে এটা আপনাদের জানানোর উদ্দেশ্য হলো যে অ্যাকচুয়ালি আমরা বসে নেই, আপনারা রিপোর্ট করেন, যেটা সোহেল বললো, আপনারা এসে দেখেন যে আমরা কাজ করি। কিন্তু এটা তো ঠিক যে এই কাজটা তো একদিনের না, এই যখন থেকে বিল্ডিং এ দেশে শুরু হয়েছে তখন থেকে এটার মধ্যে অনিয়ম চলতেছে। দীর্ঘ 7 বছরের বিরতি কাটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবারও মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল মডেলিং কেস কম্পিটিশন ব্লুপ্রিন্টস 6.0। সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছাত্র সংগঠন NSU ফাইন্যান্স ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতার অংশ নেয় প্রায় 700 দল। আয়োজকরা জানান, আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের মাঝে বাস্তবমুখী আর্থিক বিশ্লেষণের দক্ষতা তৈরি ও পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণের দূরত্ব কমিয়ে আনাই এই ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্দেশ্য। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পায় 3 লাখ, প্রথম রানার আপ 1 লাখ, 2 লাখ এবং দ্বিতীয় রানার আপ পায় 1 লাখ টাকা। রাষ্ট্রের একজন কর্মীকে 8,000 টাকা বেতন দিলে দুর্নীতি বন্ধ হবে না, একথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শনিবার বিকেলে রাজধানীর পুরান পল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, একজন সরকারি কর্মচারীর ন্যূনতম বেতন 20,000 হওয়া উচিত, জনপ্রতিনিধির বেতন 5 লাখ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, তাদের সাথে থাকলে সাধু, না হলে খারাপ মানুষ বানিয়ে দিচ্ছেন। রাষ্ট্রের সংস্কার করতে চাইলে এমন চিন্তা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। দক্ষিণাঞ্চলকে প্রাধান্য দিয়ে নতুন পর্যটন অবকাঠামো গড়ে তুললে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি।
ইমাম হোসেন আলাইহিওয়াসাল্লামের চেহলাম উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান শোক র্যালির আয়োজন করা হয়েছে। শোক র্যালিটি দিনাজপুরের মিশন রোডের ইমামবাড়ি হয়ে সার্কিট হাউস সহ বিভিন্ন সড়কে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী। বয়ান করেন মাওলানা ইব্রাহিম খলিল রিজভী ও মাওলানা হাশিম আব্বাস সহ অন্যরা। সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আনুষ্ঠানিকভাবে ঢাকা সরাসরি ফ্লাইট চালু করলো আজ। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ওয়াটার স্যালুটের মাধ্যমে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইটটিকে ঢাকায় স্বাগত জানানো হয়। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আরিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ প্রমুখ। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য ও অবকাশ উভয় ক্ষেত্রেই দুই দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জ্বালানি খাত নিয়ে চক্রান্ত করছে একটি চক্র, প্রধানমন্ত্রীর অভিযোগ, দেশেই উন্নত চিকিৎসার প্রত্যাশা। 111-এ আয়নাঘরে নির্যাতনের শিকার তারেক রহমান, জানালেন চিফ প্রসিকিউটর, অপরাধীদের বিচারের ঘোষণা। হাসিনা নিজ দেশেই ফিরে গেছে, দিল্লির আচরণে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসিবাদী আমলের চেয়ে দুর্নীতি বেড়েছে, ডাক্তার শফিক। জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যার চিহ্ন সরানোর অভিযোগ নাহিদের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।